ফজলু ভাই, আপনি আম, আমি সরাসরি বলি, আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট। কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন। আমাদের প্রশ্ন, আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি, এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা? অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। ফজলু ভাই, আপনি যদি আমাদের একটু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা শুনছেন দেশে বিদেশে, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালাম আলাইকুম। আমার সন্তান তুল্য আব্দুল হান্নান মাসুদ, আমি ওকে দেখি বিভিন্ন টক শোতে, খুব ভালো কথা বলে। আমি তাকে তাকে আমি আমার পরম স্নেহ এবং আদর জানাচ্ছি এবং তার সফলতা কামনা করছি। আপনি যে প্রশ্নটা করেছেন, এক নম্বর হলো, আমি আওয়ামী লীগের সুরে কথা বলি, আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি। এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামীপন্থী হয়ে যাবে, তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই। আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম, তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন? কারণ আমি জানি আমার এই দলটি, বিএনপি, একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম, পার্টিও বলে অনেকে, লিবারেল ডেমোক্রেটিক। এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে, বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি এই দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন। তখন আমি ওই দলে ছিলাম না, এটা না থাকাটা কোনো অপরাধ না। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, বা ছাত্রলীগ করতাম, বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম, সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে। এবং বিএনপিতে যখন 2018 সনে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন 8ই ফেব্রুয়ারি 2018 সন, এর 5 দিন আগে 3রা ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায়। ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে, আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো, ফখরুল ইসলাম আলমগীর, তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো। কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায়, আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে না, জানতে চাবে আমি কি বলেন। না, এটা দর্শকদের কথা। আমাদের মনে হয় যে এই আমি আমি ওই দর্শকদেরকে চিনি। আমি যেদিন থেকে রাইট। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম, হ্যাঁ, হ্যাঁ, সেদিন থেকে প্রধানত সেদিন থেকে আল আল প্রধানত আল বদর রাজাকারের ছেলেরা এবং নাতিরা, এরা সব ওকে। মিলিতভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু। এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম। আচ্ছা। এই দেশে যে এই যে 5ই আগস্টের আন্দোলন হয়েছে, হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করলাম, মাসুদ স্বীকার করে, আমার সন্তান তুল্য স্বীকার করবে জানি না, দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি, কোনো বাপ কা বেটার সেই বুকের পাটা নাই, প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলেছি। ঠিক আছে ফজলু ভাই, এত আমি কথা। ঠিক আছে ফজলু ভাই, আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য। এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলি জামায়াতের এগেনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে। আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই। 90-এর গণ আন্দোলনের পরে 3 জোটের রূপরেখাতে যখন ছিল কোনো দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না, বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল, বা 2001 সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে, তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন?
আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না, তখন আমি বিএনপি করতাম না, তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে জি কাদের সিদ্দিকী সাহেবকে নিয়ে, বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম, জি যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ। জি এবং 2001 সনে আমি গামছা মার্কার নমিনেশন নিয়ে, গামছা মার্কা নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া, অনেকে বলে পাশ করছিল, গণায় আমি ফেল করছিলাম, আচ্ছা তাদের গণায়। ওকে আমার কথাটা বুঝেন, হ্যাঁ আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা ভোটের ডিফারেন্স কত ছিল। যা ওকে হোক, আমি সেটা বলতে চাই না। হ্যাঁ কাজে আমার তখন প্রতিবাদ করা না করা, আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম। এখন আচ্ছা যদি আপনি আমাকে আইসা 26 বছর পরে জিজ্ঞাসা করেন না যে আপনি প্রতিবাদ করছিলেন কিনা, আমি তো সেদিন বিএনপি করতাম ওকে না। সেই এটুকু আমার জানার ছিল। আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন? তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন, বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন, তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন? কেন আমি এই প্রশ্ন করছি, আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার। তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল? আমি বলি, বিএনপি আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম, এখানে অনেক ফুল আছে এই বাগানে, আচ্ছা অনেক ধরনের ফুল আছে। ওকে ওকে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি, তখন তারেক রহমান সাহেব দেশে ছিলেন না। ওকে আমি যখন বিএনপিতে গেছি, দুনিয়ার কেউ বিএনপি করে না। রাইট 2006 সনের নভেম্বরের পরে, আমার আচ্ছা কথাটা খুব বুঝার চাই, কেউ বিএনপি করে না। হ্যাঁ জামাতও বিএনপি থেকে সরে গেছে। হুম আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে, 1-11 আইসা গেছে। আমার কথাটা বুঝেন, আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে, হুম এবং আমি সব কথা বলে গেছি। হুম আমার কথাটা খুব ক্লিয়ার। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কি বলবো কি করব আমি ক্লিয়ার বলে গেছি, আমি আপনার দল করব, আপনি আমাকে চান। দেখেন, উনি কিন্তু এখনো জীবিত, হুম কাজে উনি কথাটা লন্ডন থেকেও শুনবেন, সবাই শুনবে। হুম হুম আমি ওনাকে বলছি, আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি, হুম মারাত্মক ভাবে। যখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম, আপনার আপনার নিজস্ব চিন্তাধারার জন্য। আপনি সব মানুষকে সম্মান করেন। তবে নেত্রী, আপনি যদি আমাকে নেন, একটা কথা বলে যায়, আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না, ওকে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না। আমার মতো করে আমি কথা বলবো, এতে যদি আপনি আমাকে নেন নিবেন, না হলে নিয়েন না। আমি সব কথা বলেই গেছি, কিন্তু ওকে আপনারা বাস। আমার মনে হয় যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি, দর্শকরাও আজকে একটা পরিষ্কার হলেন। আমি ফজলু ভাই, আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি। আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে 53 বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে, 54 বছর টু বি এক্সাক্ট, মানে নাম্বারের দিক দিয়ে। মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন, কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন, সেটা আমরা একটু আপনার কাছে জানতে চাইবো। আমরা একটু হান্নান মাসুদের কাছে যাই। জনাব হান্নান মাসুদ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রথমেই আপনাকে একটু আমরা শুভেচ্ছা জানাই, কারণ নানা জায়গা থেকে আমরা যতটা জানতে পারছি সেটা হচ্ছে যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া আপনার এলাকা, সেখানে আপনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন। আপনি কি মানে সেখান থেকে নির্বাচন করবেন, কি করবেন, মানে রাজনৈতিকভাবে সক্রিয় অর্থ হচ্ছে গত কয়েক মাসে হাতিয়ার উন্নয়ন নিয়ে কাজের বিষয়ে প্রকাশ্যেই বক্তব্য রাখছেন। সরকারি কাণ্ডেও আমরা শুনেছি যে হাতিয়ার উন্নয়নে, হাতিয়া যাতে একটু ভালো বাজেট পায় সেখানে আপনি ভূমিকা রাখছেন, কিন্তু কিভাবে রাখছেন, কি করছেন, সেটা একটু আমাদেরকে একটু বলেন জনাব হান্নান মাসুদ। ধন্যবাদ জানাচ্ছি খালেদ মহিউদ্দিন ভাইকে। খালেদ মহিউদ্দিন ভাই আমার অনেক পছন্দের একজন সাংবাদিক। থ্যাংক ইউ দীর্ঘ থ্যাংক ইউ। সময় ধরে ওনার এই টক শো মনে হয় আমি একটাও মিস দিই নাই। আর ফজলুল হক ভাই তো হচ্ছে, ওনার সাথে দুই একটা টক শোতে যাওয়া হয়েছে। উনি যে প্রকাশ্যে বীরের বেশে কথাগুলা বলেন, ওনার একটা নিজস্ব অবস্থান আছেন, এবং উনি কখনো যতই সমালোচনা হোক, যত কিছু হোক, যতই ভয় থাকুক, উনি কখনো তার নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান নাই। এই দিকটা থেকে আমার ভাইকে অনেক পছন্দ। আমি দ্বীপ হাতিয়া হচ্ছে একটি দ্বীপপুঞ্জ, আশপাশে আরো 30টি দ্বীপ আছে ছোট ছোট। এই দ্বীপ উপজেলায় দীর্ঘ সময় ধরে হচ্ছে আপনার একজন জলদস্যু এবং তার পরিবার শাসন এবং শোষণ করে আসছে। আমার এই দ্বীপ হাতিয়ার জন্য তো হচ্ছে সরকারের কাছ থেকে প্রচুর বরাদ্দ, প্রতি বছর প্রতিটি উপজেলার জন্যই বরাদ্দ হয়। আপনাকে আমি যদি বলি যে একবার আমাদের দ্বীপ হাতিয়া থেকে ঘুরে আসেন,
ওখানকার নট এ সিঙ্গেল একটা রাস্তাও ওখানকার মানে হচ্ছে পাকা নেই। প্রতিটি রাস্তা ভেঙে চুরে এবড়ো থবড়ো অবস্থায় আছে। আর মানুষজনের যে কষ্ট, একটি মাত্র প্রায় 7.5 লক্ষ মানুষের জন্য একটি মাত্র হসপিটাল, যেই দ্বীপ থেকে আপনার হচ্ছে ট্রলারে করে মানুষকে যাতায়াত করতে হয়, সেই দ্বীপের একটি মাত্র হসপিটাল 50 শয্যা বিশিষ্ট, শুধুমাত্র 4 জন ডাক্তার দিয়ে চলছে দীর্ঘ সময় ধরে। হুম। একই সাথে হচ্ছে ওই জায়গায় মানুষজন যে কতটা অবহেলিত, কতটা লাঞ্ছিত, আপনারা হয়তো কয়েকটা নিউজ দেখেছেন যে হচ্ছে সমুদ্র ভাড়া দেওয়া হয়। ওখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে জেলে, মানে হচ্ছে মাছ ধরা। তাদের কাছে সমুদ্র ভাড়া দেওয়া হয় যে এই জায়গায় অমুক একজন জেলেই মাছ ধরতে পারবে, সেই মাছ ধরতে হলে তাকে 20 লক্ষ টাকা 10 লক্ষ টাকা করে এভাবে দিতে হবে। এর আগে এই কাজটা করতে হচ্ছে সেই জলদস্যু, উনি এটা চালু করে যারা এসেছেন। মাসুদ যদি একটু অনুমতি দেন, মানে জি আপনি ধরেন জি। বাংলাদেশের সব জায়গায় এরকমটা তো চলেই আসছে, সেটা আমি বাদ দেই। আমি আসলে জানতে চাই যে উম, এই সরকারি কাণ্ডে হাতিয়ার উন্নয়নে আপনি কিভাবে ভূমিকা রাখছেন, মানে আপনার এটা ফজলু ভাই আরো আমি ভালো বলতো, আপনার লুকাস স্ট্যান্ডাইটা কি, মানে আপনি ওই না না না, এলাকার আমি একজন মানুষ অবশ্যই না আমি কি? অবশ্যই বলি, হুম, আমি হচ্ছি দ্বীপ উপজেলা, হাতিয়া উপজেলার একজন মানুষ, হুম, হাতিয়ার একজন নাগরিক, এবং হচ্ছে ওখান থেকে আমি উঠে আসা, মানে ন্যাশনালি একটু পরিচিতি পাওয়া একজন মানুষ। ন্যাশনালি আমি পরিচিত এই মানুষ। আন্দোলনের মধ্যে দিয়ে একটু ন্যাশনালি পরিচিতি পেয়েছি, যার ফলে হচ্ছে হাতিয়ার একটি সংস্থা আছে, সমিতি আছে হাতিয়ার, যারা হুম, হচ্ছে সুশীল হুম, সমাজ শিক্ষিত জনগোষ্ঠী, ওনারা একটা সমিতি করেন, হাতিয়া দ্বীপ সমিতি। তো ওনারা সহ আমরা বিভিন্ন জায়গায় একটা টিম আকারে বিভিন্ন উপদেষ্টার কাছে, বিভিন্ন কাছে আমরা যাই, যে হচ্ছে আমাদের হাতিয়ার জন্য এটা প্রয়োজন। এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে যদি কখনো আপনি কারোর সাথে দেখা হয়, আপনি হাতে আমি থেকে নিজেও ইলেকশন বলি, করবেন? আমি হাতিয়া থেকে ইলেকশন করার চিন্তা ভাবনা রেখেছি, যদি হাতিয়ার মানুষ এখন যেভাবে আমাকে আগ্রহ ভরে ছাড়ছে। কারণ দীর্ঘ সময় ধরে হাতিয়ার মানুষ কাউকে পাই নাই তাদের পাশে। হুম। এর আগে আমাদের সম্মানিত একজন এমপি ছিলেন, জনাব প্রকৌশলী মোহাম্মদ ফজল আজিম সাহেব, উনি হাতিয়ার জন্য অনেকগুলা কাজ করেছেন, কিন্তু দুঃসময়ে হাতিয়ার মানুষের কখনো খোঁজ নিতে পারেন নাই। ওনার ব্যবসা বাণিজ্যে উনি ব্যস্ত ছিলেন, যার কারণে হচ্ছে হাতিয়াতে একটা নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে হাতিয়ার মানুষ এখানে অনেক ধরনের অনেকেই নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, আছে। যদি হাতিয়ার মানুষ চাই, আমি সেই ক্ষেত্রে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আহ, তবে তার আগে হুম, আমরা অন্তত হাতিয়ার মানুষের যে দুর্দশাটা, আমার যে ন্যাশনাল পরিস্থিতি হয়েছে, হুম। যে জাতীয় পরিস্থিতিটা আছে, এটাকে কাজে লাগিয়ে আমি চাই যে আচ্ছা, হচ্ছে নির্বাচন হবে পরের বিষয়, তার আগে আমি যেন হচ্ছে হাতিয়ার মানুষের স্বাস্থ্য সেবা, যাতায়াতের যে অবস্থা, এগুলার একটা পরিবর্তন আনতে চাচ্ছি। জাতীয় পরিচিতি নিয়ে আপনাকে একটু আপনার নজরে নিশ্চয়ই এসেছে, আমি একটু আপনার নজরে আনি। যে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকারনাইন সায়ের তার ফেসবুক পোস্টে লিখেছেন, নিজের এলাকা হাতিয়ায় এমন আচরণ করছে, আপনার কথা, যে যেন শেখ হাসিনা সরকারকে সে একাই পতন ঘটিয়েছে। এমন সংবাদও পেয়েছি যে সে টাকার বিনিময়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের পুনর্বাসন করছে। খুবই বিশ্বাসযোগ্য কিছু মানুষ, আমি তার কোটেশনের মধ্যে রাখছি, আমাকে জানিয়েছেন সরকারি টেন্ডার পাইয়ে দিয়ে সে বিপুল পরিমাণ টাকা বানাচ্ছে। তারপরও আমি এসব ছোটখাটো কর্মকাণ্ড নিয়ে কিছু লিখতে চাইনি। একটু কি আপনি বলবেন যে মানে? না, জুলকারনাইন সাহেব ভাই আমার একজন সম্মানিত মানুষ, আমি ওনাকে শ্রদ্ধা করি। হুম, হুম, আন্দোলনের সময়ও ওনার সাথে অনেকবার যোগাযোগ হয়েছে, উনি অনেকগুলো অভিযোগ এনেছেন। হুম, ওনার সাথে আমার পরবর্তীতে কথা হয়েছে, উনি অনেকের কাছে শুনেছেন। আমি ওনাকে বলেছি যে হচ্ছে, ভাই আপনি আপনার যে ইন্টেলিজেন্স কিংবা অনুসন্ধানী লোকজন আছে ওনাদেরকে পাঠান, হাতিয়াতে দেখে আসুক আসলে হাতিয়াতে আওয়ামী লীগকে কারা পুনর্বাসিত করছে, আর হচ্ছে কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার অবস্থান নিয়েছি। এবং একই সাথে হাতিয়া উপজেলায় এই যে সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে প্রতিটা জায়গা থেকে, হাতিয়া এটা বন্ধ। ঘাট কেন্দ্রিক চাঁদাবাজি সেটা হাতিয়াতে বন্ধ, শুধুমাত্র আমার এই শক্ত স্ট্যান্ডের কারণে সম্ভব হয়েছে। না হয় বাংলাদেশের প্রতিটি জায়গায় যে পরিমাণ চাঁদাবাজি হচ্ছে আওয়ামী লীগ যাওয়ার পরে অন্য দল, আপনি সেটা হাতিয়াতে চলমান না না, থাকতো। মাসুদ ভাই, এবং এই ক্ষেত্রে মাসুদ ভাই, যদি হচ্ছে মাসুদ ভাই, প্রতিবাদ করার মতো কেউ থাকলে, ভাই আমি একটু শেষ করি, জি শেষ করেন। প্রতিবাদ করার মতো কেউ না থাকলে তাহলে এটা খুব ভালোভাবে চলতে থাকে। তো হচ্ছে প্রতিবাদের ভাষা একটু রূঢ় হয়, যেহেতু আমি প্রতিবাদ করছি, সেহেতু অনেকের কাছে এটা মনে হতে পারে যে হচ্ছে যে ও একটু রূঢ় ভাষায় কথা বলছে, ও একটু হচ্ছে নিজেকে বেশি জনাব হান্নান হাইড করতে মাসুদ, চাচ্ছে। জনাব হান্নান তবে মাসুদ, আমি আমি বুঝতে পেরেছি, মানুষজনকে, আমার প্রশ্নটা শুনেন। আপনি তো হাতিয়ার নাগরিক বা হাতিয়ার সন্তান, আগেও ছিলেন পরেও আছেন, মানে 5 আগস্টের আগেও ছিলেন, 5 আগস্টের পরেও আছেন। সেই সময় যে কাজগুলি চলতেছিল, ধরেন চাঁদাবাজি চলতেছিল, সেগুলি তো আপনি তখন বন্ধ করতে পারেন নাই বা চান নাই নাকি?
চেয়েছিলেন না না, আমরা বলুন তো? তখনও চেয়েছি, কিন্তু আমাদের সেই ধরনের স্ট্যান্ডটা নিতে পারি নাই। আচ্ছা, কারণ হচ্ছে এখন আমাদের যে নিতে পজিশন পারতেছেন এর অত্যন্ত কারণ দুর্বল কি? ছিল। এখন নিতে পারতেছেন এর এর কারণ কারণ কি? হচ্ছে ন্যাশনাল পরিস্থিতির কারণে এই যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেই বিশ্ববিদ্যালয়ের আমাদের যেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে হ্যাঁ। তারা আমাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে, এবং হচ্ছে তারা বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো আছে তারা আমাদের সাথে এসে একসাথে দাঁড়াচ্ছে। ওকে, কারণ তারা এখন সাহস পাচ্ছে যে হচ্ছে কেউ একজন অন্তত হচ্ছে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে প্রতিবাদ করার লোক আছে। আগে 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 এই সমর্থনটা আপনি পান নাই, তাই তো? জি জি জি, অবশ্যই। এর আগে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আহ, আমাদের উপজেলাতে আমি বলবো, হুম, মানে হচ্ছে আমাদের এই হাতিয়া উপজেলাতে আমি কয়েকটা বিষয়ে প্রতিবাদ করতে গিয়ে এর আগে লাঞ্ছিত হয়েছি, ঘাট কেন্দ্রিক প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছি। ওকে, মানে এমনকি স্টুডেন্ট অবস্থায় আমি প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ করতাম আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। জায়গা থেকে। এখন 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 এমনকি আচ্ছা, এখন এক পর্যায়ে আমার জীবন হুমকির মুখে পড়ার কারণে আমার বাবা বলছিল তুমি আপাতত বাড়িতে আইসো না, তোমাকে বিপদে ফেলতে হবে। ওকে, পরিষ্কার। বিভি- আমি একটু আমি 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 জনাব হান্নান মাসুদ, একটু এই পর্যায়ে একটু শেষ কথা বলি। সরকার, আপনি যখন এইসব প্রতিবাদ করতে যান, চাঁদাবাজি বন্ধ করতে যান, তখন সরকারি লোকজন আপনার সঙ্গে থাকে? পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন? দেখেন হচ্ছে, যদি আমি একটা জিনিস একটা জায়গায় খুব স্পষ্ট করে বলছি, যখন আপনি ভালো কোনো কাজ করতে যাবেন তখন যদি হচ্ছে প্রশাসনকে যদি বুঝাতে পারেন যে এটা আসলে ভালো কাজ, হুম, তারা আসলে সেই ক্ষেত্রে তাদের নৈতিক জায়গা থেকে অনেক ক্ষেত্রে সমর্থন দেয়। হুম, একটা উদাহরণ বলতে চাই এখানে, দীর্ঘ সময় ধরে গত 16 বছর ধরে আমাদের নদী ভাঙ্গন জনিত কারণে যারা তাদের ঘর বাড়ি হারিয়েছে তাদের জন্য সরকারিভাবে ভূমি বন্দোবস্ত দেওয়া হয় হুম, বিভিন্ন দাগ কেন্দ্রিক হুম, বিভিন্ন এরিয়া ভিত্তিক। সেই ভূমি এটা বিএনপি আমলে মানে এর আগে জনাব ফজলুল আজিম সাহেব এমপি ছিলেন, ওনার আমলে বন্দোবস্ত হয়েছে। কিন্তু হচ্ছে এটা আওয়ামী লীগ বিএনপি দুইটা ভাগাভাগি করে সাধারণ মানুষগুলাকে কিন্তু হচ্ছে এই ভূমিগুলো বুঝিয়ে দেয় নাই। কিন্তু গভর্নমেন্টের জায়গায় এই বিষয়টা ছিল যে হচ্ছে গভর্নমেন্ট কিন্তু হচ্ছে যখন বুঝিয়ে দেয় হিসাব করে যে এই জায়গায় আছে ধরে নিয়েই বুঝিয়ে দেয়। কিন্তু আমাদের এই জায়গায় 16 বছর যাবত কাউকে সেই জায়গায় যেতে দেওয়া হয় নাই। রাইট। যখন এই বিষয়টা নিয়ে আমি হাসান আরিফ স্যারের সাথে একদিন কথা বলেছিলাম, তার যে মানে হচ্ছে স্যার যে, এই জায়গায় হচ্ছে না, মানুষ আমরা লাঞ্ছিত একটু হচ্ছে, আমরা একটু এবং হচ্ছে প্রশাসন খুব সাহসী ভূমিকা রেখে রাইট, তারা এই জায়গায় হেল্প করে রাইট, মানুষজনকে জমিগুলো বুঝিয়ে দিচ্ছে। রাইট। জনাব হান্নান মাসুদ, আপনার কখনো এরকম সন্দেহ হয় নাই যে এখন যেহেতু প্রশাসনে বা সরকারে আপনার বন্ধু বান্ধবেরা আছেন, সেই তো আপনার জন্য কাজটা সহজ হচ্ছে? না, আমি সেটা মনে করছি না। আমি মনে করছি যে প্রশাসনে এবং সরকারে যেহেতু এখন আওয়ামী ফ্যাসিস্টের দোসরগুলা নেই, হুম, হুম, সেহেতু হচ্ছে এখন যেহেতু দেশপ্রেমিক অধিকাংশ দেশপ্রেমিক মানুষ আছে, সেই ক্ষেত্রে দেশের যে কোনো ভালো কাজের জন্য তারা হুম, সহযোগিতা করছে এই এবং আমাদের জন্য এটা ধরেন ভালো হচ্ছে, সহজ ধরেন হচ্ছে। ধরেন এখন বিএনপি ক্ষমতায় থাকলেও আপনারা প্রশাসনকে এরকম বুঝাতে পারতেন, এরকম মনে আমি করতেছেন? একটা জিনিস মনে করি, বিএনপি ক্ষমতায় থাকলেও হুম, যদি আমাদের সাবেক এমপি ফজলুল আজিম সাহেব উনি যদি এমপি হতেন, হুম, উনি নিজে এগুলো অনেকগুলো উনি নিজেও সমাধান করতে পারতেন। ওকে, কারণ উনি অত্যন্ত মানুষকে ভালোবেসে অনেকগুলা কাজ করে আচ্ছা, গিয়েছেন। ফ্যান্টাস্টিক। এটা আমরা ওনাকে এখনো এই জন্য শ্রদ্ধা করি।